নমস্কার। আবার চলে এলাম রবিবারের ঠিক সকাল 10টায় সত্যি ভূতের গল্পের আসরে। আজকের গল্প শ্রদ্ধেয় লেখক স্বপন বন্দ্যোপাধ্যায়ের কলমে জঙ্গলমহলের দুর্গ। লেখক এবং লেখকের পরিবারকে শ্রদ্ধাসহ প্রণাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গল্প জঙ্গলমহলের দুর্গ। আশা করছি সম্পূর্ণ গল্পটি শুনে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমার পাশে থাকবেন। শুরু করছি আজকের ভৌতিক গল্প জঙ্গলমহলের দুর্গ। মাতলার মোহনা ছুঁয়ে ফেরার পথেই বেলা পড়ে এলো। তপন চৌধুরী সারেংকে বললেন, আব্দুল, সামনের ওই চওড়া ফাঁড়িটার মধ্যে মোটর লঞ্চ ঢোকাও। আজকের রাতটা আমরা এখানেই কাটাবো। তিন বন্ধুর মধ্যে রাজেন নিয়োগী একটু ভীতু প্রকৃতির। তপন চৌধুরীর প্রস্তাব শুনে তিনি আটকে উঠে বললেন, সেটা কি ঠিক হবে তপন? সুন্দরবনের এদিকটা মোটেই নিরাপদ নয়। বলতে বলতে রাজেনবাবু আর চোখে তাকালেন শ্রীনাথের দিকে। শ্রীনাথ রায় তখন মোটর লঞ্চের রেলিংয়ের ওপর ভর দিয়ে তাকিয়েছিলেন দূর জঙ্গল পানে। বন্ধু রাজেনের কণ্ঠস্বর তার কানে গেল কিনা কে জানে, তবে আপন মনেই বলে উঠলেন, সো বিউটিফুল। এই ঘন অরণ্যের নাম সুন্দরবন কে দিয়েছে ঠিক জানি না, কিন্তু সত্যি ভারী সুন্দর, অপূর্ব এর অরণ্য প্রকৃতি। শুধু আজকের রাত কেন, আমার তো ইচ্ছে করছে পরপর কয়েকটা দিন আর রাত এই অরণ্য রাজ্যে কাটিয়ে যাই। সঙ্গে সঙ্গে হাততালি দিয়ে হেসে উঠলেন তপন চৌধুরী। শ্রীনাথ, তুই সত্যিকারের প্রকৃতিপ্রেমিক। এমন জায়গায় তোর মতো সাহিত্যিকের আশাই সার্থক। শ্রীনাথ, রাজেন আর তপন, ওরা কলেজ জীবনের তিন বন্ধু। এখন অবশ্য কর্মসূত্রে আলাদা। শ্রীনাথ লেখক, আর রাজেন নিয়োগী হলেন বিজনেসম্যান, আর তপন চৌধুরী ফরেস্ট ডিপার্টমেন্টের উচ্চপদস্থ অফিসার। তপন চৌধুরীর উদ্যোগেই ওরা তিন বন্ধু সুন্দরবনে বেড়াতে এসেছেন। সঙ্গে আছে শ্রীনাথ রায়ের স্ত্রী রেবা দেবী, কিশোরী মেয়ে ঝুমা আর মোটর লঞ্চের জনকয়েক কর্মচারী ছাড়াও দুজন ফরেস্ট গার্ড। মোটর লঞ্চ তখন ফাঁড়ির মধ্যে ঢুকতে শুরু করেছে। দুপাশের গভীর জঙ্গলের দিকে তাকিয়ে রাজেন নিয়োগী বললেন, শ্রীনাথ, তুমি কি সত্যি এই খাড়ির মধ্যে লঞ্চের ওপর আজকের রাতটা কাটাতে চাও? নিশ্চয়ই। গরান, হেতাল, সুন্দরী গাছের এই অরণ্যের আসল রূপ তো রাত্রেই বন্ধু। এর ওপর আজকের রাতটা আবার পূর্ণিমা। জ্যোৎস্না রাতে গহন সুন্দরবনের ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগের এমন সুযোগ আর কি কোনোদিন পাওয়া যাবে বলো? আমিও তাই বলি। এই কথা বলে তপন চৌধুরী তাকালেন শ্রীনাথবাবুর স্ত্রী রেবা দেবীর দিকে। বৌদি, আপনি একবার বলুন তো, আপনার কি এতে কোনো আপত্তি আছে? রেবা দেবী গত 13 বছরে তার স্বামীটিকে বিলক্ষণ চিনেছেন, তাই কোনো কথা না বলে শুধু একটু মুচকে হাসলেন। কিন্তু প্রসঙ্গ শেষ হবার আগেই হঠাৎ মোটর লঞ্চের একেবারে সামনের দিকের রেলিংয়ের কাছ থেকে ঝুমার চিৎকার শোনা গেল, বাবা, তোমরা শিগগিরই এখানে এসো, ওই দেখো জঙ্গলের মধ্যে একটা দুর্গ দেখা যাচ্ছে। দুর্গ? ওরা সবাই চমকে সেদিকেই ছুটে গেলেন। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়লেও দিনের আলো তখনও নিভে আসেনি। সুতরাং সুন্দরবনের জট পাকানো গাছগাছালির ফাঁকে ওটা যে একটা ভাঙাচোরা দুর্গ তা বুঝতে অসুবিধা হয় না। তপন চৌধুরী বললেন, শ্রীনাথ, তুই লেখক মানুষ, নিশ্চয়ই জানিস সুন্দরবন আজ ভয়াবহ অরণ্য হলেও মাত্র 300-400 বছর আগেও এখানে সমৃদ্ধ জনপদ ছিল।
এখনও জঙ্গলের কোথাও কোথাও ভাঙা দেউল, সৌধ, দিঘির ধ্বংসাবশেষ চোখে পড়ে। শ্রীনাথ রায় বললেন, ইতিহাসে পড়েছি, বিশেষত পর্তুগিজ হারমাত জলদস্যুদের অত্যাচারেই দক্ষিণবঙ্গের অনেক জনপদ সে সময় ধ্বংস হয়ে যায়। ঝুমা একদৃষ্টে তাকিয়েছিল সেই ভাঙা দুর্গের দিকে। হঠাৎ বলল, চলো না বাবা, দুর্গটা গিয়ে একটু দেখে আসি। আবার আটকে উঠলেন রাজেন নিয়োগী। বলছো কি ঝুমা? সন্ধে ঘনিয়ে আসছে, আর এ সময় কিনা এই হাড়ির মধ্যে লঞ্চে থাকাটাই নিরাপদ নয়, আর তুমি কিনা বলছো ওই দুর্গে যেতে? কিন্তু ঝুমা বায়না শুরু করলো, এই পুরনো দুর্গটা না দেখা পর্যন্ত যেন তার স্বস্তি নেই। কিছুতেই নিবৃত্ত করা গেল না মেয়েটিকে। এমনকি ঝুমার মা রেবাদেবী পর্যন্ত হার মানলেন মেয়ের জেদের কাছে। ওই ভাঙা দুর্গের প্রতি ওর এত কিসের আকর্ষণ কে জানে। অবশেষে তপন চৌধুরী বললেন, ঠিক আছে, আমরা বরং একবার ঘুরেই আসি। এখনো সূর্য ডুবতে কিছুটা সময় দেরি আছে। কতটুকু সময়ই বা লাগবে? সঙ্গে আমার বন্দুক তো রয়েছে, ফরেস্ট গার্ড লতিপথ যাবে। কিন্তু রাজেন নিয়োগী কিছুতেই মোটর লঞ্চ থেকে নামতে রাজি হলেন না। অগত্যা ঠিক হলো শ্রীনাথবাবু, ঝুমা, তপন চৌধুরী আর লতিফ দুর্গ দেখতে যাবে, অন্যরা মোটর লঞ্চেই থাকবে। ফাঁড়ি থেকে দুর্গের দূরত্ব এমন কিছু নয়। ওরা পাঁচজন যখন দুর্গের সামনে এসে দাঁড়ালো, সারা আকাশে রক্তলেপে সূর্যটা ডুবতে শুরু করেছে। এই সঙ্গে আকাশে উঠেছে গোলাকার চাঁদ। দুর্গ খুব বড় নয়, ভাঙাচোরা। ওরা দুর্গটাকে সাপের মতো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে বড় বড় গাছের শেকড়। ঝুড়ি নেমে এসেছে এখানে ওখানে। দুর্গের সামনে দাঁড়িয়ে ঝুমা হঠাৎ আপন মনেই বলে উঠল, আচ্ছা, এখানে কি আগে কখনো এসেছি? দুর্গটা কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে। শ্রীনাথ রায় আর তপন চৌধুরী নিজেদের মধ্যে একবার দৃষ্টি বিনিময় করলেন। তারপর তপন চৌধুরী ঠোঁটে হাসি ফুটিয়ে বললেন, ঝুমার এমন কল্পনা করাটাই তো স্বাভাবিক, এটাই তো ওর বয়স। চল শ্রীনাথ, আমরা বরং ওই দুর্গের চারপাশটা দেখে নিই। না কাকু, চলো না, আগে আমরা ওই দুর্গের ভেতরটাই যাই, আর ঢোকার রাস্তাটা এদিকেই হবে জানো। ঝুমা সহজ আত্মবিশ্বাসের মতোই বলল। হঠাৎ এই দুর্গকে ঘিরে কিশোরী মেয়েটির এমন কৌতূহল অস্বাভাবিক বৈকি। কিন্তু শ্রীনাথবাবু কিছু বলার আগেই তপন চৌধুরী বললেন, বেশ তো, তোমার কথায় এতটাই যখন এলাম, ভেতরেও না হয় কি মারাই যাক। ঝুমা সকলের আগে প্রায় লাফিয়ে লাফিয়ে দুর্গের প্রধান তোরণদ্বারের দিকে এগিয়ে চলল। তোরণের ঠিক দুপাশে দুটো কামান, মাটির মধ্যে অর্ধেকটা পোতা অবস্থায় মুখ উঁচু করে রয়েছে। এককালে এ দুটো যে দুর্গের প্রতিরক্ষার কাজে ব্যবহার হতো তা বোঝা যায়। প্রধান তোরণ পার হয়ে ভেতরে পা দিতেই দিনের আলো আরও কমে এলো। দুপাশে সারি সারি ঘর, সামনে সিঁড়ি উঠে গেছে ওপরতলার দিকে। ওরা সিঁড়ির কাছাকাছি এসে দাঁড়াতেই কে যেন মাথার কাছে ফ্যাচ করে উঠল। এদিকটায় অন্ধকার আরো গাঢ়। শব্দ লক্ষ্য করে তপন চৌধুরী টর্চের আলো ফেলতেই ঝটপট ঝটপট শব্দে কয়েকটা বাদুড় ওপরের অন্ধকার থেকে নেমে এসে উড়তে উড়তে কোথায় চলে গেল। আর ঠিক তখনই শ্রীনাথবাবু চেঁচিয়ে উঠলেন, ঝুমা, ঝুমা কোথায়? সঙ্গে সঙ্গে টর্চের আলো চতুর্দিকে ঘোরালেন তপন চৌধুরী। তাই তো, ঝুমা কোথায় গেল? এইমাত্রই তো ওর সঙ্গে ছিল, এর মধ্যেই কোথায় গেল সে?
শ্রীনাথ রায় আর তপন চৌধুরী একসঙ্গে গলা ফাটিয়ে ডেকে উঠলেন, ঝুমা, ঝুমা, ঝুমা। জনহীন ভাঙা দুর্গে তাদের সে কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো, কিন্তু কিশোরী ঝুমার সাড়া পাওয়া গেল না। শ্রীনাথবাবু আবার পাগলের মতো চিৎকার করে উঠলেন, ঝুমা, ঝুমা, সাড়া দে মা, সাড়া দে। এবারও সাড়া পাওয়া গেল না। তার বদলে ভাঙা দুর্গের কোনো ভগ্ন প্রাচীরের ওপর থেকে যেন অপার্থিব কণ্ঠে ডেকে উঠল এক নিশাচর পাখি, ক্যাঁ ক্যাঁ শব্দ করে ডেকে উঠল। রাত জাগা নিশাচরের ভয়ানক চিৎকারেই চমক ভাঙল ঝুমার। সে এখানে এলো কি করে? তার সঙ্গে যারা ছিল তারাই বা সব কোথায় গেল? চিৎকার করে ডাকলো ঝুমা, বাবা, তপন কাকু, কোথায় তোমরা? তোমরা সাড়া দিচ্ছ না কেন? বাবা, তপন কাকু। কেউ তখন সাড়া দিল না। অন্ধকারে প্রতিধ্বনিত হয়ে এলো ঝুমার কণ্ঠস্বর। তাহলে কি জঙ্গলের মধ্যে, এই ভাঙা দুর্গের মধ্যে সে একা? ভাবতেই একটা ভীষণ ভয়ের কম্পন শিরশিরিয়ে উঠল ঝুমার বুকের ভিতর। আর তখনই সনসন বাতাসের বেগ কোথা থেকে এসে বয়ে গেল দুর্গের উপর দিয়ে। সে হাওয়ার ঘূর্ণি যেন ঝুমার মাথার মধ্যেটাও কেমন দুলিয়ে দিল। দুর্গ প্রাচীরে হাত রেখে টাল সামলালো ঝুমা। ছলাৎ ছলাৎ শব্দে নিচের দিকে তাকালো। এ কি, দুর্গের ঠিক পাশেই এমন একটা নদী বয়ে গেছে, আগে চোখ পড়েনি তো। আকাশে চাঁদ উঠেছে, গোটা চাঁদ। নদীর জলে লুটিয়ে পড়েছে চাঁদের প্রতিবিম্বটা। না, এখান থেকে বেরোতে হবে, এক্ষুনি ফিরে যেতে হবে মোটর লঞ্চে মা বাবার কাছে। তাকে হারিয়ে তারাও এতক্ষণে নিশ্চয়ই ব্যাকুল হয়ে উঠেছেন। ঝুমা ফিরে দাঁড়ালো। বেরোবার পথটা কোন দিকে? একটা দিক অনুমান করে সেদিকে এগোতে চাইল ঝুমা, কিন্তু সামনের বড় দরজাটার সামনে গিয়ে থমকে দাঁড়াতে হলো। এ কি বিস্ময়! দরজার পাশে এই মশালটা কে জ্বালালো? দরজার সামনে খোলা তলোয়ার হাতে পাহারা দিচ্ছে এক ভীষণ দর্শন কাফরি। নিরালা জঙ্গলের দুর্গে কে এই প্রহরী? মশাল জেলে রেখে পাহারাই বা দিচ্ছে কাকে? পায়ে পায়ে পিছু হেঁটে এবার সে অন্যদিকে ফিরে চলল। পাশের ঘরের দরজাপথে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে হবে, কিন্তু সেদিকেও দরজা অবরুদ্ধ। এ কোন অপ্রাকৃত গোলক ধাঁধায় ঢুকে পড়েছে ঝুমা। এসব কি সত্যি, না স্বপ্ন দেখতে শুরু করেছে সে? এখান থেকে পালাতেই হবে, যত শীঘ্র সম্ভব। ঝুমার মাথার মধ্যেটা যেন টলছে। দুহাতে মাথা চেপে সে বসে পড়ল দুর্গের সেই শক্ত পাথরে মেঝেতে। কতক্ষণ এভাবে বসেছিল তার সঠিক খেয়াল নেই। হঠাৎ কানে এলো পায়ের শব্দ। কে যেন হাসছে, খসখস খসখস শব্দ করে। যেন কত দূরত্ব, কত যুগ পার হয়ে সে যেন কাছে এগিয়ে আসছে। ধীরে ধীরে মাথা তুলল ঝুমা। এরই মধ্যে ঘরের ভেতর মশাল জ্বলে উঠেছে। কই, দুর্গটা তো আর খুব বেশি পুরনো আর ভাঙাচোরা মনে হচ্ছে না। কি যেন একটা ঘটে গেছে এরই মধ্যে, বদলে গেছে সময়ের হিসেব। ঝুমা উঠে দাঁড়াতে চেষ্টা করল। মাথার মধ্যে ওর অসহ্য ভার মনে হলো। সারা শরীর আড়ষ্ট। খসখস 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 করে শব্দ হয়েই চলেছে। পায়ের শব্দ
এগিয়ে আসছে, কাছে, আরো কাছে। সামনের দরজাটা দিয়ে কে যেন ছায়ার মতো ঘরে ঢুকল। যন্ত্রণা কাতর শরীরটা সোজা করে মুখ তুলে তাকালো ঝুমা। কে কে ও? ও কি মানুষ? ধমনানো চেহারা, থুরথুরে এক বুড়ি, মাথায় উস্কো খুস্কো সনের মতো পাকা চুল, পরনে ছেঁড়া ন্যাকড়ার মতো কাপড়, হাতে একটা শানকি, তাতে শুকনো করকরে ভাত আর এক গ্লাস জল। বুড়ি এগিয়ে আসছে। সুমা লক্ষ্য করল বুড়ির দুপায়ের মধ্যে শক্ত দড়ির বাঁধন, তাই সে হাঁটছে পা ঘষে ঘষে। কে বেঁধেছে বুড়ির পা দুটো অমনভাবে? কোন সে নিষ্ঠুর? বুড়ি আরো কাছে এগিয়ে এসেছে। হেঁটে এসো ওর দু চোখ যেন মরা মানুষের দৃষ্টি। সামনে এসে দাঁড়িয়ে বুড়ি হাতের শানকিটা ঝুমার দিকে এগিয়ে বিড়বিড় স্বরে বলল, সৌদামিনী, সৌদামিনী বাছা, খেয়ে নে বলছি। আজ সারাদিন তো অন্ন জল জুটেনি তোর। সৌদামিনী কাকে সম্বোধন করছে বুড়ি? ঝুমা এদিক ওদিক তাকায়। কই, আশেপাশে অন্য কেউ তো নেই। ঝুমা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে আগন্তুক ওই বুড়ির দিকে। এই অন্ধকার নিস্তব্ধ দুর্গের কক্ষে ওই থুরথুরে বুড়ির ফিসফিসে কথাগুলো তার চেতনার মধ্যে যেন কি এক কম্পনের সৃষ্টি করেছে। শুধু শুধু রে সৌদামিনী, কে তুমি? আর আমি বা কোথায়? হঠাৎ ঝুমা সোজা হয়ে বুড়ির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, এখনো বুঝতে পারিসনি হতভাগী? এটা শয়তান হারমাদদের ঘাঁটি। আগে ছিল মুঘলদের দুর্গ, কিছুদিন হলো হারমাদ পর্তুগিজ সর্দার গেব্রিয়েল পেদ্রো এটা দখল করেছে। এরা সারা সুবে বাংলা, উড়িষ্যা থেকে নারী পুরুষ শিশুদের ধরে এনে এখান থেকে কৃতদাস হিসেবে চালান দেয় দেশ বিদেশে। হারমাদ, পর্তুগিজ, মুঘল, সুবে বাংলা, কৃতদাস, এসব কোন যুগের কথা বলছে বুড়ি? সৌদামিনী। অজান্তেই সাড়া দেয় ঝুমার কণ্ঠ। আজ ভোরে ওরা যখন তোর অচেতন দেহটা নৌকো করে নিয়ে এলো, তোর মুখটা দেখেই চমকে উঠেছিলুম। ঠিক যেন আমার সেই নাতনিটা। শয়তানরা কোথায় যে ওকে বেচে দিয়েছে তার হদিশ পাইনি। বুড়ি ফিসফিসে গলায় বলে চলে, তাই তো তোকে দেখে ঠিক থাকতে পারিনি। সারাদিন প্রাণপণে আগলে রেখেছি তোকে। আজ তোর সঙ্গে আর যাদের ধরে এনেছিল তাদের সবাইকেই ওরা নগদ দামে তুলে দিয়েছে দাস ব্যবসায়ী আর কাঠিদের হাতে। ছিপ ভর্তি করে সেই শয়তানরা অসহায় বন্দি মানুষগুলোকে এই জঙ্গল মহলের ঘাঁটি থেকে নিয়ে গেছে জন্তুর মতো বিক্রি করবে বলে। যেন কোনো এক আশ্চর্য অনুভূতির রাজ্যে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে ঝুমা। তার মধ্যে জেগে উঠেছে এক অন্য সত্তা। দ্রুত উল্টে যাচ্ছে ইতিহাসের কয়েকটি পাতা। হ্যাঁ, মনে পড়েছে, সব আমার মনে পড়েছে। সৌদামিনী সপ্তগ্রামের বণিক সুধাকর দত্তের
দ্বাদশী কন্যা মা আর প্রতিবেশিনীদের সঙ্গে অন্য দিনের মতোই নদীতে স্নান করতে নেমেছিল সে। সাঁতার কাটতে কাটতে পাহাড় ছেড়ে অনেকটা দূরে চলে গিয়েছিল। হঠাৎ চারিদিক থেকে একটা ভয়ার্ত চেঁচামেচি শোনা গেল, ওরে পালা, হারমাদ হারমাদ। মুখ তুলে সৌদামিনী দেখল দ্রুত গতিতে গোটা কয়েক ছিপ ভেসে আসছে দক্ষিণ থেকে। ছিপের উপর অদ্ভুত পোশাক পরা কয়েকজন সাদা চামড়ার অস্ত্রধারী মানুষ। সবাই তখন পালাতে শুরু করেছে। সৌদামিনীও পালাতে চেয়েছিল, কিন্তু তার আগেই হঠাৎ একটা ছিপ এসে পড়ল একেবারে তার পাশে। মাথায় বৈঠার প্রচণ্ড আঘাত। অজ্ঞান হবার আগেই মুহূর্তে সে শুধু এটুকু টের পেয়েছে, একটা সাদা কুৎসিত মুখের মানুষ দুহাতে তার দেহটাকে টেনে তুলল ছিপের ওপর। কি ভাবছিস সৌদামিনী? বুড়ির কথায় মুখ তুলে তাকায় সে। ভাবছিস তোর নামটা আমি কি করে জানলাম, তাই তো? আজ যে সারাটা দিন অর্ধ চেতনার মধ্যে বারবার শুধু মাকে ডেকে কেঁদেছিস আর বিড়বিড় করেছিস, মা তোমার শুধুকে ফিরিয়ে নিয়ে যাও না, শুধুকে ফিরিয়ে নিয়ে যাও। শুনে আমি চোখের জল রাখতে পারিনি রে বাছা। তুমি তো তাহলে ওই হারমাদ পর্তুগিজদের ওই নৌকরানি? শুনে একটু যেন থমকে গেল বুড়ি। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ ঠিকই বলেছিস মেয়ে। জঙ্গলমহলে হারমাদদের এই ঘাটিতে ওরা আমাকে দিয়ে দাসের কাজই করায়। আমার স্বামী, ছেলে মেয়ে, নাতনি সবাইকে ওরা বেচে দিয়েছে দাস ব্যবসায়ীদের কাছে। শুধু আমাকে রেখে দিয়েছে দুর্গের নৌকরানি করে। দেখছিস না, দেখছিস না আমার আমার দুপায়ে শক্ত বাঁধন দিয়ে গেছে যাতে পালাতে না পারি। বলতে বলতে কান্নায় বুঝে আসে বুড়ির কণ্ঠস্বর। চাঁদটা উঠে পড়েছে দুর্গের মাথার ওপর। হঠাৎ দুর্গের পাশে নদীটা থেকে ছপ ছপ দাঁড় টানার শব্দ শোনা গেল। গবাক্ষ পথে চোখে পড়ল একটা বড় নৌকো ভেসে আসছে। ফুটফুটে চাঁদের আলোয় বুঝতে অসুবিধা হলো না, নৌকোয় একদল নারী পুরুষকে বন্দি করে নিয়ে আসছে একদল সশস্ত্র ভীম দর্শন পর্তুগিজ। ওই আর এক দলকে ধরে নিয়ে এলো শয়তান গেব্রিয়েল পেট্রোর দল। হায় ভগবান, আর আর কতকাল দেশের মানুষকে এমন নির্মম অত্যাচার সইতে হবে? শুকনো বাতাসের শব্দের মতো হা করে উঠল বুড়ির কণ্ঠস্বর। এই নৃশংস হারমাদরা মুঘল সম্রাট জাহাঙ্গীরকেও ভয় করে না। না হলে সাধ্য হয় মুঘলদেরই দুর্গ দখল করে দাস ব্যবসায় ঘাঁটি বানানোর। ততক্ষণে নৌকো এসে ভিড়েছে দুর্গের ঘাটে। হারমাদরা নৌকো থেকে বন্দি মানুষগুলোকে টেনে হিচড়ে নামাতে শুরু করেছে। শুরু হয়ে গেছে অসহায় মানুষগুলোর কাকুতি মিনতি আর অসহ্য কান্নাকাটি। জনা কয়েক অবাধ্য বন্দীকে তক্ষুনি গুলি করে মেরে ফেলল হারমাদরা নিষ্ঠুরভাবে। আমায় আমায় তুমি বাঁচাও বুড়িমা, আমি বাঁচতে চাই। হঠাৎ প্রাণের চরম আকুলতায় সেই বুড়ির পা দুটি জড়িয়ে ধরল কিশোরী। কি করে তোকে বাঁচাই বাছা? মৃত্যু ছাড়া আর কারোর সাধ্যি নেই।
শয়তান পেড্রোর কবল থেকে উদ্ধার করে। তবে তবে তাই দাও, আমাকে আমাকে বিষ দাও। সারা জীবন আমি আমি কৃতদাস হয়ে বেঁচে থাকার চেয়ে আমার মরাই ভালো। আমি আমি ওই বিষ খেয়েই মরব। সৌদামিনী, সত্যি সত্যি তুই মুক্তি চাস? বুড়ির বুড়ির দু চোখের দৃষ্টি হঠাৎ হঠাৎ কেমন উজ্জ্বল হয়ে উঠল। মৃদু বাতাসের মতো ফিসফিস স্বরে বলল, আমি আমি আমার স্বামী, ছেলে মেয়ে, নাতনি কাউকে বাঁচাতে পারিনি। আমার দেশের শত শত মানুষকে প্রতিদিন ওরা কৃতদাস বানাচ্ছে। বাধা বাধা দিতে পারিনি। আজ আজ অন্তত একবার একবার আমি চেষ্টা করব। বলতে বলতে সেই দ্বাদশী কিশোরীকে নিয়ে বুড়ি এগিয়ে যায় দুর্গ প্রাচীরের এক ধারে। প্রাচীরের নিচে লতা গুল্মের ঘনঝোপ। সেদিকে আঙুল তুলে বুড়ি বলে, পারবি পারবি ওখানে লাফিয়ে পড়তে? ভয় নেই, ভয় নেই। এখান থেকে লাফালে তুই মরবি না। তারপর তারপর সোজা উত্তর মুখ চলতে চলতে ভগবান সহায় হলে জঙ্গল ছেড়ে জনপদ পেয়ে যাবি। হয়তো হয়তো একদিন সপ্তগ্রামেও পৌঁছতে পারিস। আর আর সে ভাগ্য না হলে তাও ভালো বুড়িমা। এই হারমাদদের হাতে না মরে ওই বাঘের পেটে যাওয়া অনেক ভালো। দুর্গের মধ্যে এবার হই হল্লা শোনা গেল। হারমাদরা বোধহয় বুড়িকে খুঁজছে। কয়েক জোড়া ভারী পায়ের শব্দ এগিয়ে আসছে এদিকে। শুধু শুধু আর আর দেরি করিস না মা, আর দেরি করিস না। এখান থেকে লাফিয়ে পড়। কিন্তু 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 তোমার কি হবে বুড়িমা? ওরা যখন জানবে তোমার হাত থেকে আমি পালিয়ে গেছি। দুই পর্তুগিজ দস্যু এগিয়ে আসছে। একজনের হাতে বন্দুক। একটু আগেই সেই নৌকোর কয়েকজন অবাধ্য বন্দীকে গুলি করে মেরেছে। সেই বোধহয় নৃশংস গ্যাব্রিয়েল পেড্রো। তারা দেখতে পেয়েছে ওদের। দুর্বোধ্য চিৎকারে বুড়িকে কি যেন হুকুম করল। বুড়ি চেঁচিয়ে উঠে বলল, সৌদামিনী, পালিয়ে যা বলছি, আর সময় নেই। বন্দুকের একটা গুলি এসে সরাসরি বিদ্ধ হয় বুড়ির দেহে। লুটিয়ে পড়ে জীর্ণ দেহটা। আর একটা গুলি বেরিয়ে যায় ঝুমার কানের পাশ দিয়ে। আর দেরি না করে ঝুমা লাফিয়ে পড়ে দুর্গা প্রাচীরের ওপর থেকে। সঙ্গে সঙ্গে সারা পৃথিবীটা যেন টলে উঠল। ফুৎকারে কে যেন নিভিয়ে দিল আকাশের চাঁদটাকে। ঝুমাকে মাঝরাত্রির নাগাদ খুঁজে পাওয়া গিয়েছিল দুর্গের একধারে লতা গুল্ম আর গাছগাছালির ওপর। তখন সে চেতনাহীন। ওর দেহটা মোটর লঞ্চে ফিরিয়ে নিয়ে গিয়ে জ্ঞান ফেরানো হলো। সুস্থ হবার পরও অনেকটা সময় লেগেছিল ঝুমার স্বাভাবিক হতে। কিন্তু জঙ্গলমহলের ভাঙা দুর্গের মধ্যে তার যে অভিজ্ঞতা হয়েছিল তার প্রকৃত ব্যাখ্যা সম্পর্কে কেউই একমত হতে পারেনি। ব্যাপারটা শেষ পর্যন্ত ঝুমার একটা দুঃস্বপ্ন বলেই সিদ্ধান্ত টানার চেষ্টা হয়েছিল। কিন্তু সেখানেও একটা প্রশ্ন থেকে গেছে। তপন চৌধুরীর কাছে জানা গেল পর্তুগিজ জলদস্যু গ্যাব্রিয়েল পেড্রোর নাম ইতিহাসে না থাকলেও স্থানীয় মহলে পরিচিত। আজ থেকে প্রায় 400 বছর আগে দক্ষিণবঙ্গের অনেক অঞ্চল তার অত্যাচারে জনশূন্য হয়ে যায়। শুধু তাই নয়, আরও অনুসন্ধান করে জানা গেল যে পরিত্যক্ত ভাঙা দুর্গটা সেদিন ওরা খুঁজে পেয়েছিল 400 বছর পূর্বে সত্যি সেটা ছিল পর্তুগিজ
জলদস্যু পেড্রোর একটা ঘাঁটি। কিংবদন্তি বলে দুর্গটা সে মুঘলদের হাত থেকেই কিছুদিনের জন্য কেড়ে নিয়েছিল। কিন্তু 12 বছরের মেয়ে ঝুমা, তার পক্ষে জানা কিভাবে সম্ভব হলো 400 বছর পূর্বের এই স্থানীয় কিংবদন্তি? এর উত্তর অবশ্য খুঁজে পাওয়া যায়নি। ঝুমা আজও ঘুমের মধ্যে কোনো দিন দেখতে পায় সপ্তগ্রামের সেই দ্বাদশী কিশোরীটিকে, হারমাদদের হাতে বন্দী হবার সেই ভয়ঙ্কর দৃশ্য, আর জঙ্গলমহলের দুর্গটাকে। আতঙ্কে ঘুম ভেঙে জড়িয়ে ধরে তার মাকে, বলে, মা, তোমায় ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও না। কপালে চুমু দিয়ে মা ঝুমাকে তখন টেনে নেন বুকের মধ্যে আরও নিবিড় করে।